নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? গত কয়েকদিন ধরেই, প্রায় 20-25 দিন ধরে তিনি আর মেদিনীপুরের বাইরে বেরোচ্ছেন না। তার চালচলন, আচার আচরণ এবং রাজনৈতিক রণকৌশল নিয়ে যথেষ্ট রহস্য দানা বাঁধছে। তৃণমূল কংগ্রেস এতদিন কটাক্ষ করতেন শুভেন্দু অধিকারী হচ্ছেন জেলার নেতা, কিন্তু সেই জেলাতেও যেভাবে তমলুক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে বিপর্যস্ত হলেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পথ চলা শুরু এই কন্টাই এবং তমলুক সমবায় নির্বাচনকে বা সমবায়কে সামনে রেখে। সেখানেই যেভাবে পর্যুদস্ত হলেন, তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 20 দিন ধরে শুভেন্দু অধিকারীর আচার আচরণ যদি লক্ষ্য করেন, তাহলে তিনি প্রথমে তমলুকে সমবায় নির্বাচনে তিনি পুরো টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু সেখানে 56টি আসন তিনি হাতছাড়া করেছেন। সেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি তার হাতছাড়া হয়েছে, কারণ এখানেই তার রাজনৈতিক সবচেয়ে বড় শক্তি ছিল। তারপরে কন্টাই সমবায় সমিতির নির্বাচনেও 106টি আসনের মধ্যে 102টি তৃণমূল কংগ্রেস দখল করেছে। কিছুটা তিনি মুখ বাঁচিয়েছেন নন্দীগ্রামেতে, কিন্তু সেখানেও তিনি তৃণমূল কংগ্রেসকে অতিক্রম করতে পারেননি। তারপর থেকে রাজনৈতিকভাবে কোমায় আচ্ছন্ন বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। তিনি গত 20 দিনে মাত্র 2টি কর্মসূচি করেছেন, দুটিও মেদিনীপুরেই। একটি করেছেন মহিষাদলে, আরেকটি করেছেন ময়নাতে। এছাড়াও দলের সর্বোচ্চ নেতৃত্ব সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ শুভেন্দু অধিকারীর ওপর। কারণ দলের সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মিঠুন চক্রবর্তী যে সদস্য সংগ্রহ অভিযানের কথা বলেছিলেন, সেই সদস্য সংগ্রহ অভিযানে তার যে কোর টিম রয়েছে, বিশেষ করে তার ঘনিষ্ঠ বিধায়করা কেউই পথে নামেননি। তা নিয়ে যথেষ্ট কটাক্ষ তাকে শুনতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ময়নার বিধায়ক অশোক দিন্দা, তিনি তো বলেই দিয়েছেন যে সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করে কি লাভ হবে, কারণ তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যই কিন্তু তার মুখ থেকে ফুটে উঠেছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এছাড়াও বাঁকুড়া জেলার কোনো বিধায়কই এখনো পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে তাদের যে টার্গেট দেওয়া হয়েছিল তা তিনি পূরণ করতে ব্যর্থ। শুভেন্দু অধিকারীকে গত 20 দিনের মধ্যে একমাত্র কৌস্তব বাগচির একটি বিবাহ রেজিস্ট্রেশন ছাড়া তাকে কলকাতাতে দেখাই যায়নি। কারণ যেভাবে তমলুক এবং কাঁথিতে তিনি ধাক্কা খেয়েছেন, তাতে নতুন করে সংগঠনকে যাতে গুছিয়ে তোলা যায়, সেই জন্য তিনি এই মুহূর্তে মেদিনীপুরের বাইরে বেরোচ্ছেন না। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ঘাঁটি গেড়ে বসে আছেন। তার বাড়ি থেকে, কাঁথি থেকে তিনি সর্বোচ্চ কোলাঘাট পর্যন্ত আসছেন, আবার তিনি কাঁথিতে তার বাড়িতে ফিরে যাচ্ছেন। তা নিয়েই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যথেষ্ট রহস্য তৈরি হয়েছে। কারণ দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে শুভেন্দু অধিকারী কি কোনো নতুন বার্তা পেয়েছেন? তারপরেই কি তিনি এইভাবে হাত গুটিয়ে রয়েছেন? যদিও তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছিলেন যে এতদিন পর্যন্ত জেলার নেতা ছিলেন, এবার তাকে নন্দীগ্রামের নেতা হতে হবে এবং সেই মতোই তাকে রাজনীতি করতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি যে পরিমাণ ক্ষমতা তাকে দিয়েছিল, বিরোধী দলনেতা করেছিল,
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে প্রার্থী করেছিল, তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, কিন্তু দলকে তিনি কোনো মতেই গুছিয়ে তুলতে পারেননি। এমনকি ৭৭ জন বিধায়ক তার সময় ছিল, তা কমতে কমতে ৬৪-৬৫-তে নেমেছে। আগামী ১-২ মাসের মধ্যে আরো বিশ্বনাথ কারকের মতো বেশ কিছু বিধায়ক তারা যে দলত্যাগ করবেন তা কিন্তু গত কয়েকদিন ধরেই পরিষ্কার। কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশল নিয়ে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন তিনি জানেন না শুভেন্দু অধিকারী কোথায় রয়েছেন। কিন্তু গত কয়েকদিনে যেটুকু দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী আজ ময়নাতে একটি সভা করেছেন, গত কয়েকদিন আগে তিনি আরো একটি সভা করেছিলেন। সেই জায়গাতে শুভেন্দু অধিকারী নিজের জেলার বাইরে যেতে চাইছেন না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কটাক্ষ যে শুভেন্দু অধিকারী জেলার নেতা, তাহলে কি তিনি জেলাতেই রাজনীতি করতে চান? কারণ শুভেন্দু অধিকারীর গত কয়েকদিন ধরেই যে রহস্য তৈরি করেছেন, সেই রহস্যের উন্মোচন হয়তো অতি দ্রুত হবে। তবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওপর যে যথেষ্ট ক্ষুব্ধ তা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যে তমলুক এবং কন্টাই সমবায় সমিতি তিনি হাতের তালুর মতো চিনতেন, সেখানেই যেভাবে বিপর্যস্ত হয়েছেন, একেবারে ধুয়ে মুছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা পরাজিত হয়েছেন। ১০৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১০২টি দখল করে নিয়েছে এবং বেশ কিছু সমবায় সমিতিতে বিজেপি কোনো খাতায় খুলতে পারেননি। শুধুমাত্র নন্দীগ্রামে কিছুটা হলেও সম্মান তার রক্ষা হয়েছে, কিন্তু বাকি পূর্ব মেদিনীপুর জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে শুভেন্দু অধিকারী সাধের সংগঠন। কারণ শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করেছিলেন, তার আলোতেই তিনি রাজনীতি করতেন এবং তার আগে তার বাবা শিশির অধিকারীর আলোতে তিনি সমবায় সমিতিতে তার কর্তৃত্ব ফলিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অর্ধেক রাজ্যের ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, ৪-৫টি দপ্তরের মন্ত্রী করেছিলেন, কয়েকটি জেলার সাংগঠনিক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তার স্বাদ হয়েছিল মুখ্যমন্ত্রী হবার। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখেছিলেন। নন্দীগ্রামের বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, কিন্তু সেই জয়লাভের ফল এখনো পর্যন্ত আদালতে বন্দী রয়েছে। সেই রকম একজন কম্পার্টমেন্টাল বিরোধী দলনেতা, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়েই কিন্তু বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির যে পরিষদীয় দল রয়েছে সেখানে কান পাতলেই শুভেন্দু অধিকারীর যে রহস্যময় সাংগঠনিক অবস্থা তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নের উত্তর পাওয়া যাবে। শুভেন্দু অধিকারী অনুগামী সমস্ত বিধায়করা কিন্তু এই সদস্য সংগ্রহ অভিযানে যাচ্ছেন না। তাতেই কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে মঙ্গল পাণ্ডেরা অত্যন্ত ক্ষুব্ধ। তাহলে শুভেন্দু অধিকারী কি নতুন কোন রাজনৈতিক রণকৌশল করছেন, নাকি তিনি আগামী ২০২৬-এ তার মেদিনীপুরের যে সাধের জেলা সেখানেই তিনি থাকতে চান, নাকি অন্য কোনো রাজনৈতিক রহস্য তিনি গোপন করে রেখেছেন, তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।